আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে, এই সপ্তাহের শেষে ঘোষণা করা হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আগাগোড়া নির্বাচন ভবনে কমিশনের সমন্বয় সভা শেষে কথা জানান সচিব। তিনি আরও জানান, ৮৩টি আসনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি ২৪ আগস্ট থেকে শুরু হবে। আপাতত জাতীয় নির্বাচনের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা ইসির নেই, আগের ভোট কেন্দ্রেই থাকবে বলেও জানান সচিব। অন রেকর্ডে অন ক্যামেরাতে অফ দ্য রেকর্ড কথা ড্রাফট এখন কমিশনে দিয়ে একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর সাউথ এশিয়ার পরিচালক স্টিফেন ফিমা। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিবে IRI। এছাড়া নির্বাচন কমিশনের যে ধরনের সহযোগিতা প্রয়োজন তা দিতে প্রস্তুত আছে তার প্রতিষ্ঠান। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে IRI প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চাই। নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে পাশে থাকবে IRI। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের লক্ষ্য সকল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যেন কেউ বৈষম্যের শিকার না হয়। একই সাথে বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতেও তাগিদ দেন তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। এ সময় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ১২ লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মাছ আমাদের জন্য প্রাকৃতিক উপহার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি নির্মমতা না করে সদয় হওয়া প্রয়োজন। যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোন একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতেও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা।
আওয়ামী লীগের আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানান তিনি। সকালে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। এ সময় রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে। এই পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেন, সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে, দ্বিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনার টেবিলেই। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বাকিটা। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার পরদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেয়া শুরু করে। প্রতিক্রিয়া স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় এর যাত্রা। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয়। তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলে মনে করেন বিশ্লেষকরা। সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো শঙ্কা থাকবে না বলে মত তাদের। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া, এটা যে একেবারেই যে কনসেনসাস ছাড়া হচ্ছে, আমার কাছে তা মনে হয় না। একেবারে যে ঐক্যমত ছাড়া হচ্ছে, এটা মনে হয় না। নিশ্চয়ই এক ধরনের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের চিন্তাভাবনা করা হয়েছে বলে আমার ধারণা। কাজেই এর বাইরে যে অভিমত, যে স্টেটমেন্ট, এগুলো হয়তো বা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের এজেন্ডা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দাবি দাওয়া করবে, কিন্তু আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এই অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, আবার কোনো রাজনৈতিক দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তখন তো একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। তো এই অবস্থায় সরকার কিভাবে ম্যানেজ করে সেটা ইম্পর্টেন্ট। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে এর মধ্যেও তেমন কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, এরই মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয়। 6 মাসের মধ্যে অনেক কিছু এদিক সেদিক হবে। আবার নির্বাচন কমিশনও প্রস্তুতি গ্রহণ করছে। অলরেডি তারা আরপিও সংশোধন ঘোষণা করেছে, ড্রাফট ঘোষণা করেছে। সো কাজ থেকেই চলছে, মানে সংশয় হওয়ার তেমন জায়গা আমি মনে করি না। প্রধান উপদেষ্টা যেটা বলার চেষ্টা করেছেন, কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। উনি হয়তো ওইটাকেই মিন করার চেষ্টা করেছেন, কারণ অনেক করে পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, RTV, ঢাকা। দেশে মব ভায়োলেন্স কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনো 2-1টি ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সব মব ভায়োলেন্স বন্ধে কাজ করছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ 15,851 জন, বিজিবি 4,469 জন, আনসার 5,551 জন, কারা পুলিশ 1,558 জন এবং ফায়ার সার্ভিসে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনের আগেই কাজে যোগ দেবে। ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1টা হয়েই যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। বড় ধরা পড়ে গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করব যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ
3 জনের বিরুদ্ধে পঞ্চম দিনে সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আশুলিয়ায় লাশ পোড়ানো শহীদ আসাবুরের বাবা, যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ তাইমের ভাই এবং প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন সাক্ষ্য দেন। এ সময় তারা আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা সহ অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে 3টা সাক্ষীর হাজিরা দিয়েছি। তাইম ভুঁইয়াকে যে হত্যা করা হয়েছিল সেই যাত্রাবাড়িতে, সেই হত্যাকাণ্ডের গুলি করার এবং তাকে রক্ষা করতে যে গেছিল তাকে গুলি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে। উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। জঙ্গি নাটক সাজিয়ে কিশোর সহ 7 যুবককে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 15 অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। মামলার অভিযোগে উল্লেখ করা হয় 2016 সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী মনোভাবাপন্ন এসব যুবকদের ধরে এনে গাজীপুরের জয়দেবপুরে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা তাদের গ্রেফতারের স্বার্থে এই প্রধান আসামি ছাড়া আর বাকিদের নাম বলছি না। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা ও পালানোর অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12 উপবিধি এর 1 অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। যাত্রাবাড়ি থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এই আদেশ দেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া ও তা প্রচার করতে থাকে। অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে মেতে ওঠে। যাত্রাবাড়ি চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথী ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তথ্য জানতে রিমান্ড প্রয়োজন। ফুচকা চটপটির দোকান দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জন। আর ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। শাকিলা করিমের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান সহ 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ। প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এই ঘটনায় 20 জনকে আসামি করা হয়েছে। 152টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওরোজ স্বত্বাধিকারী মিসেস লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসেবে 79,96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে
দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এবং দুর্নীতি প্রতিরোধ 1947 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া 109 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে বছরের সেরা রপ্তানিকারক হিসেবে 4টি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও দি ব্রিটিশ হাইকমিশন ঢাকায় পৃষ্ঠপোষকতা করবেন, আর টেকনিক্যাল পার্টনার KPMG অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড। বিচারক মণ্ডলী বা জুরি প্যানেলে থাকবেন HSBC সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বাণিজ্য মন্ত্রণালয় ও দি ব্রিটিশ হাইকমিশন ঢাকার নির্বাচিত সদস্যগণ। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের আভাস দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে 565 জন। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির। তবে অন্যান্য দলের নেতাকর্মীদের পছন্দ মতো মনোনয়ন সংগ্রহ করলেও এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোনায় মুখরিত ছিল ক্যাম্পাস। সিনেট ভবনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শেষ মুহূর্তেও ছিল ফর্ম তোলা ও জমা দেওয়ার ভিড়। দিনের প্রথম ভাগে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে তৈরি এ প্যানেলে রয়েছে 4 জন নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র চোখ হারানো যোদ্ধা, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড ও একজন উপজাতি শিক্ষার্থী। তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল। তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এদিকে এখনই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও নেতাকর্মীদের পছন্দ মতো মনোনয়ন সংগ্রহের পরামর্শ দেয় ছাত্রদল। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল করেছে ছাত্র অধিকার পরিষদ, আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করতে পারেনি তারা। আমরা কয়েকটা পদে এখনো ঘোষণা করিনি, কৌশলগত সমন্বয়ের কারণে সেগুলো এখনো ঘোষণা করা হয় নাই। প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ও বামপন্থী কয়েকটি সংগঠন। উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা এবং মাহিন সরকার লড়বেন 2টি স্বতন্ত্র প্যানেল থেকে। এখানে নানানভাবে সাইনবোর্ড ব্যানার টাঙানো হচ্ছে
প্রার্থী পরিচিতি হচ্ছে, সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয়। মনোনয়ন জমাদানের সময় প্যানেলে চমক আসতে পারে বলেও আভাস দিয়েছে কয়েকটি সংগঠন। অরণ্য গফুর, টিভি, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।